প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা আলোচনা করব প্রধানত দুটি বিষয় নিয়ে, আরও একটি বিষয় আসতে পারে। আপনারা একটা প্রতিবেদন নিশ্চয়ই চ্যানেল 24 দেখছেন যে পুলিশের 100 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে সাবেক ডিএমপি কমিশনারও রয়েছেন এবং এই ব্যাপারে দুদক এক পর্যায়ে তদন্ত শুরু করলে পরে আর সেটি এগোয়নি। কেন হচ্ছে এরকম এবং আসলে পুরো ব্যবস্থার মধ্যে দুর্নীতি কতটুকু ঢুকে পড়েছে সে নিয়ে কথা বলতে চাই। এখান থেকে আলোচনা শুরু করব। সেন্ট মার্টিন নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে। সেখানে যে স্বাভাবিক নৌ চলাচলের পথটি ছিল নাফ নদী হয়ে সেটি বন্ধ রয়েছে এবং সেখানে মিয়ানমার থেকে কিছু গোলাগুলির ঘটনা বাংলাদেশের নৌকা লক্ষ্য করে। তারপরে সেখানে নৌবাহিনী টহল জোরদার করেছে এবং নৌবাহিনীর তরফ থেকে অবশ্য জানানো হয়েছে পরিস্থিতি এখন নিরাপদ। স্থানীয় মানুষ আবারও সেই নৌপথটি চালু করার দাবি জানাচ্ছেন। সেখানে আমরা আসবো। এছাড়াও বিএনপির রদবদল হয়েছে 39টি পদে, সে নিয়েও আমরা খানিকটা কথা বলব। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব অসীম কুমার উকিল, তিনি সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। একমাত্র তিনি নতুনভাবে এই পদে নিযুক্ত হয়েছেন, তাই আপনাকে অভিনন্দন। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতেই সাবেক ডিএমপি কমিশনারের অবৈধ সম্পদ নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ডক্টর রিপন, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে একদিকে যেমন সাবেক আইজিপি বেনজির সাহেবের একের পর এক সম্পত্তির হিসেবে আমরা পাচ্ছিলাম, সেখানে আরেকটি ব্যাপার সামনে আসে, সেটি হচ্ছে এই সাবেক ডিএমপি কমিশনারের সম্পদের তথ্য দুদক পেয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সে ব্যাপারে তদন্ত বন্ধ হয়ে যায়। এতদিন শুনতাম ঈদের পরে আন্দোলন, এখন অনেকটা শোনা যাচ্ছে ঈদের পরে তদন্ত হতে পারে। এই পরিস্থিতিতে আসলে এই দুর্নীতির অভিযোগগুলো, সেটা কি শুধুমাত্র পুলিশের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি আপনি মনে করেন এর বিস্তৃতি আরও অনেক ব্যাপক? ধন্যবাদ আপনাকে। আমি বেনজির আহমেদ প্রবাবলি মিস্টার মিয়ার জুনিয়র হবেন, কারণ উনি আগে, তাই না? তো বেনজির আহমেদ সাহেবের একটা ইন্টারভিউ আপনাদের সমকাল পত্রিকায় ছাপা হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল যে রিটায়ারমেন্টের পরে উনি কেমন পুলিশ দেখতে চান। উনি সেটা উত্তরে তিনি বলেছিলেন 32 বছর তিনি পুলিশের চাকরি করছেন, মানে তখন। তো তিনি মানে প্রত্যাশিত পুলিশ যেমন হওয়া উচিত সেইভাবে তিনি নিজেকে গড়েছেন। আর রিটায়ারমেন্টের পরে উনি কেমন পুলিশ চান, অর্থাৎ ওনার মতন পুলিশ উনি মানে মোটিভেট করেছেন, এটা বলেছেন যে উনি মোটিভেট করেছি এরকম পুলিশ দেখতে চাই। এখন এই ইন্টারভিউটা পড়ার পরে আমি খুবই চিন্তিত, বা আমার মতো অনেকেই খুব চিন্তিত, যদি বেনজির আহমেদ 32 বছর কী ধরনের পুলিশ ছিলেন সেটা মানে তার আমলনামা বেরোচ্ছে, সবটা বের হয়নি, যা বেরোচ্ছে। এরপরে তিনি বলেছেন যে তিনি মোটিভেট করেছেন। এখন ওনার মোটিভেশনের ঠেলায় বাকি কতজন বেনজির হয়ে গেছে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু মিস্টার আসাদুজ্জামান মিয়ার যেই আপনার সম্পদ এবং তার যে মানে কাহিনীগুলো বেরুলো অনুসন্ধানে, তাতে করে মনে হচ্ছে যে ইট ওয়াজ নট অনলি বেনজিরের যারা আগে যারা ছিলেন, বেনজির আগে তো সেই মানে কি বলে আসাদুজ্জামান মিয়াই তো ছিলেন, তাই না? তাহলে ওনার যদি অবস্থা, তাহলে তার আগেও তো এখন খোঁজা দরকার, যে যারা ডিএমপিতে ছিলেন বা ভাইটাল পজিশনে যারা ছিলেন। সর্বোপরি আমি দুদকের আইনজীবীর বক্তব্যের সাথে একমত, যেটা ওভারঅল আপনার মানে পুলিশ পদবি, পুলিশ প্রতিষ্ঠান, একটা বাহিনী, তো এটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। হোয়াট এভার, তাদের ব্যাপারে অনেক সমালোচনা আছে, সব কিছু আছে। ডেসপাইট এভরিথিং, দেশ চালাতে গেলে, রাষ্ট্র চলতে গেলে তো পুলিশ লাগবে, পুলিশ ছাড়া তো আপনি চলতে পারবেন না। কিন্তু আপনি কি বেনজির মার্কা পুলিশ বা আসাদুজ্জামান মিয়া মার্কা পুলিশ, অথবা আরও যাদের নাম আসেনি, যেন আমি তাদের নাম রাইট নাম বলছি না, তো এটা তো খুবই অ্যালার্মিং। একটা রাষ্ট্রের যে পুলিশকে মানুষ মানে বন্ধু ভাববে, এটা পুলিশরা নিজেরাই বলে যে জনগণ পুলিশকে বন্ধু ভাবুক, তাই না? তো এই যে পুলিশের যে ভাবমূর্তির যেটা সংকট তৈরি হলো, এবং এটা যদি শুধু পুলিশের সীমাবদ্ধ থাকতো তা না, কিন্তু এমনকি আপনি দেখবেন যখন বেনজির সাহেবের যে রিপোর্টটা যখন বেরোলো বা তার মানে কীর্তি কাহিনী যখন বেরোচ্ছে, তখন কিন্তু আপনার সেনাবাহিনীর মানে সাবেক প্রধান আজিজ আহমেদের ব্যাপারেও মানে আপনার নিউজ এসেছে। তো এগুলো তো আপনার জনগণের নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের প্রতি, ব্যক্তির প্রতি, পদবীর প্রতি মানে একটা আস্থা কমবে। এবং যেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যখন আজিজ আহমেদের ব্যাপারে যখন স্যাংশন দেয়, তখন কিন্তু একটা কথা বলেছিলেন যে আজিজ আহমেদ মানে তার এই মানে কৃতকর্মের মধ্য দিয়ে
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বা রেসপেক্টিভ প্রতিষ্ঠানের প্রতি মানুষের মানে আস্থা নষ্ট করেছে, তাই না? কিন্তু জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দুদক এই সম্পদের খোঁজ পেয়েছিল, পাওয়ার পরে তদন্তও শুরু করেছিল, এরপরে তদন্ত তারা এক পর্যায়ে বন্ধ করে দেয়। কেন বন্ধ হয়েছে সেটা স্পষ্ট নয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুদকের ভূমিকাটা এখানে কি, এবং এই তদন্ত বন্ধ হওয়া বা বেনজির সাহেবের ব্যাপারে এর আগে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় যখন তিনি হিন্দুদের সম্পত্তি দখল করেছেন, আরো অনেক জায়গায় বিস্তৃত সম্পত্তি করেছেন, তখন আসলে দুদক বা সরকার কি করছিল? না, এটা অত্যন্ত মানে একটা ভাইটাল কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনার, আমি যেটা বলতে চাই যে বেনজির আহমেদ যেই সম্পদ অর্জন করেন, পার্টিকুলার গোপালগঞ্জ মাদারীপুরে যে এরিয়াতে তিনি বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন, সেখানে অনেক মানে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি জোর করে তিনি লিখিয়েছেন, এটা তো তারা বলছেন। তবে উনি যখন সার্ভিসে ছিলেন তখন আমার ব্যক্তিগতভাবে পরিচিত একজন মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উনি মানে ফিশারিজের ওপরে খুবই এক্সপার্ট, মানে সরকারের খুব পদকপ্রাপ্ত একজন মানে তার প্রতিষ্ঠানও বেনজির সাহেব মানে তার প্রতিষ্ঠানকে বা তাকে হায়ার করেছিল তার মানে মৎস্য ব্যবসার কারণে, কিভাবে মৎস্য ব্যবসা সম্প্রসারণ করা যায়। তখন ওই ভদ্রলোকের সাথে আমার মানে পরিচয় ছিল। তিনি আমাকে বললেন যে তিনি প্রকৃতপক্ষেই ওখানে মানে প্রচুর মানে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি তিনি গ্রাব করেছেন এবং এক পর্যায়ে তিনি বাধ্য করেছেন তাদের কাছে বেচতে। ঠিক আমাদের দেশে ভূমিদস্যুরা যেভাবে আপনার মানে হাউজিং করেন, রিয়েল এস্টেট করার সময় যেমন অপরের জমিতে বালিটালি ফেলে একটা মানে পরিস্থিতি তৈরি করেন, বাধ্য করেন, ঠিক ওখানেও ঠিক তাই করেছেন। এখন এই যে কাজগুলি তিনি করলেন, সেটা কিন্তু তিনি ক্ষমতায় থেকে, পুলিশ বাহিনীর প্রধান থেকে তিনি এই কাজগুলো করেছেন। এবং গোপালগঞ্জ যেই জেলার বাসিন্দা তিনি, সেখানে মানে তার যে সম্পত্তি প্রতিষ্ঠান যেখানে তিনি গড়েছেন, যাদের সম্পত্তি দখল মানে সম্পত্তি জোর করে তিনি মানে হস্তগত করেছেন বা নাম মূল্যে কিনেছেন, এই নির্বাচনী কনস্টিটিউয়েন্সিটি হচ্ছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী আপনার প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিমের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্শ্ববর্তী নির্বাচনী আসনও। সুতরাং এই এত ধরনের মানে কর্মকাণ্ড তিনি করে গেলেন, এবং সেটা সরকার জানতো না, দুদক জানতো না, বুঝলাম মিডিয়া না হয় ভয় করলো না। যেমন আপনার নোয়াবের মানে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, তাদের প্রেসিডেন্ট মাহফুজ আনাম ডেইলি স্টার এডিটর, তিনি বলেছেন তারাও জানতেন কিন্তু ভয় প্রকাশ করতে পারতেন না। তাহলে একজন পত্রিকার সম্পাদক বা মিডিয়া হাউসগুলো তারাও যদি পুলিশের আইজি, র্যাবের ডিজি এদের ভয়ে তটস্থ থাকতে হয়, তাদের দুর্নীতি প্রকাশ করা না যায়, তাহলে আমি যদি বলি যে দুদকও সেই ভয় ছিল। দুদকও ভয়ের কারণে, কারণ দুদকের তো আমার কাছে, আমি জানি না দুদকের কাছে কি বন্দুক টন্দুক থাকে নাকি, মানে পুলিশের মতো তারা কি ইনফর্ম, জানি না আমি। আচ্ছা, তারা যদি মানে আনআর্ম থাকে, মানে ইনফর্ম না থাকেন, মানে তাদের সৈন্য সামন্ত যদি না থেকে থাকে লাইক মানে পুলিশের মতো, তাহলে তো আপনার দুদকের লোকজনের, এত ভদ্রলোক মানুষ অনেকেই রিটায়ারমেন্টে গেছেন, কমিশনার হয়েছেন, তাই না? তারপরে সার্ভিং অফিসাররা দুদকের সেক্রেটারি বা এই সমস্ত ডাইরেক্টর বা ডেপুটি ডাইরেক্টর হন। কোন মামলায় আবার পুলিশের প্যাচের মধ্যে পড়ে যাওয়ার পরে কোন মামলায় পড়েন, নানা ভয়, মানে ভয় হয়তো আমার ধারণা, অন্য তো কোনো কারণ নাই। অসীম কুমার উকিলের কাছে আসতে চাই। এই প্রশ্নগুলো আসছে এখন সামনে, বেনজির সাহেবের সম্পত্তি আহরণের সময় সরকার কি করছিল, দুদক কি করছিল। আসাদুজ্জামান সাহেবের কথা, স্বাভাবিকভাবেই দুদক জানতো, তারপরেও কোনো কারণে বন্ধ করেছে। এবং এই গোটা সময় আসলে আওয়ামী লীগের ভূমিকা কি, সরকারি দলের ভূমিকা কি, সরকারের ভূমিকা কি? আপনাকে ধন্যবাদ। সহ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপন নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন। এবং যারা মধ্যরাতের টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানমালা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। রাত পোহালে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদের যে স্পিরিটটাকে, ত্যাগের মহিমায় আমরা সবাই উদ্ভাসিত হব, ভোগ নয় ত্যাগকে সামনে রেখে আমরা সবাই এগিয়ে যাবো, সেই প্রত্যাশাটা ব্যক্ত করছে। একই সাথে এই পশুত্বকে কবর দিয়ে জবাই করে, খতম করে মনুষ্যত্বের বিকাশে আমরা নিবেদিত হব, সেই আশাবাদটুকু করছি। সেই আশাটা নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের সামনে এসেছে তা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। এই পুলিশের আইজি, তারপরে এখন
সাবেক আইজি, সাবেক পুলিশ কমিশনার এবং মাঝখানে আরও অনেকের বিষয় নিয়ে আলোচনাগুলি করতেছিলেন। আমাদের কাছে এই বিষয়টা একটু আশাবাদী হওয়ার মতো জায়গা আর কি, যখন সবাই বলছে কি নখ দন্তবিহীন দুদক, যখন বলছে যে এগুলি আসলে কাগজে ভাগ, সেই মুহূর্তে কিছু কর্মকাণ্ড এটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা। আমরা মনে করি যে আমরা এটা বিশ্বাসও করি রাজনীতির অঙ্গনের মানুষগুলি আমরা আর কি, যে যা কিছু হয় আর কি সব তো দায় দায়িত্ব রাজনীতিবিদদেরই। অবশ্যই রাজনীতিবিদরা দেশটা পরিচালনা করে, দায়িত্বটা তাদেরই বেশি, কিন্তু আরও যে কিছু প্রাসঙ্গিক বিষয় আছে খুবই প্রয়োজনীয়, আরও যে কতগুলি বিষয় আছে সবগুলিকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি, সেইগুলি সবগুলি নিয়ে টান দেওয়ার হয়তো সময় এসেছে, যার পদক্ষেপ হিসেবে পুলিশের একটা দুইটা কেস এখন সামনে আসছে। এটা শুধু মানে সাবেক বলে যে চেয়ারে থাকতে হলো না, সাবেক হয়েছে বেনজির আহমেদ, সাবেক হয়েছে আসাদুজ্জামান, তাদেরগুলি টানছে। যে পর্যায়ে টানা হোক, সাবেকরা টানা দিলেও এটা তো আসলে একটা ইন্ডিকেশন থাকে বর্তমান যারা যেখানে আছে তারাও বিষয়টা তাদের মাথায় থাকবে। মানে এখানে ব্যাখ্যাটা এইটা দেওয়া হচ্ছে যে এরা যখন ক্ষমতায় ছিলেন তখন সরকার তাদেরকে ব্যবহার করেছে, সেই কারণে তারা সেই দুর্নীতি করে গেছেন সরকারের চোখের সামনেই, সরকার কিছু বলেনি, এখন তাদের প্রয়োজন নেই, এই কারণে এখন দুদক কার্যকর হচ্ছে, এই অভিযোগটা শোনা যায়। এই যে আগের যে অংশটুকু বললেন নাকি যে সরকার তার প্রয়োজনে ব্যবহার করেছে, এটা হয়তো ঠিক ছিল, হয়তো বা ঠিক নাই, কিন্তু তারপরে সব ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কথাটা মানে ঠিক নেই, সমাজে এটা হয় না। সমস্যা আছে নিঃসন্দেহে। তারা যখন আবার দেখেন মানে মিডিয়া তো কিছু কিছু বিষয় আনছে, আপনারাও 24 থেকেও কিছু কিছু জিনিস আনা হয়েছে, কিন্তু ওনারা যখন ক্ষমতায় ছিল আনেনি, বা ডেইলি স্টারের এডিটর যে ভাষায় বলে, তখন আমাদেরও তো আসলে একটু হুচট খেতে হয়। সবই যদি এরকম হয়, সবাই যদি ভীত সন্ত্রস্ত থাকে, তাহলে একটা দেশ জাতি কী করে আগাবে? এটা ঠিক না। আমরা যারা রাজনীতি করি, আমরা বলি যে রাজনীতির মাঠের মানুষগুলোকে সাহসী হতে হয়, সাহসী মানুষ ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না, যে কোনো পরিস্থিতিটা মোকাবেলা করতে হয়। অনুরূপভাবে সংবাদপত্র জগতের সাংবাদিকদের নেতা আছেন, সেখানে সাহসী মানুষ আছেন, প্রতিটি সেক্টরেই সাহসী মানুষ আছে। তারা সবাই যদি কম আর বেশি দাঁড়ায়, তাহলে অনেক সহজেই বিষয়গুলি নিয়ে এগিয়ে যাওয়া যায়। আমি বিশ্বাস করি আমাদের রাজনীতি চলার ক্ষেত্রে এগুলি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আরও সমাজের যেখানে যেগুলি আছে, যতটুকু সম্ভব এগুলিকে সামনে আনা দরকার। আমরা একটা সুন্দর জায়গা তৈরি করতে চাই, গুড গভর্নেন্স। এটা কি বুঝতে পারেন যে দুদক আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে তদন্ত শুরু করলো, সম্পত্তির খোঁজও পেল, তারপরে কোনো কারণ ছাড়া হঠাৎ সেই তদন্ত কেন বন্ধ হয়ে যায়? এই সমস্ত বিষয় জানতে হলে ভিতরে থাকতে হয় না, এটার ভিতরে না থাকলে কোন সময় কোনটা, এখন কোন সময়ের ঘটনা সেটাও আমরা জানি না, আমরা এখানে শুনছি, হয়তো আরও ডিটেলস সামনে আসবে। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো সময় এই জায়গাগুলিতে ছিলাম না, যে জায়গার থেকে খবরগুলিকে নিয়ে মানে সততার ভিত্তিতে কথাগুলি বলতে পারি না। আন্দাজের উপর কথাগুলি বলা ঠিক নয়। আমরা যে জায়গাটা অবস্থান করছি বা যাকে নিয়ে কথা বলছি তার অবস্থানটা মাথায় রেখেই আমি কথাগুলি বলতে চাই। নিঃসন্দেহে ক্ষমতার বলয়ে থাকার বিষয়, ক্ষমতার বলয়ে এটা বের করার জন্য সহযোগিতা করে, আবার ফাইল চাপা দিয়ে রাখার জন্য সহায়তা করে। এই বাস্তবতাগুলি মেনে নেই। মানে আমি একটা এক্সাম্পল এখানে দাঁড় করাতে চাই, হয়তো ব্যাখ্যাপ্পা লাগতে পারে। 1996 সালে আমরা ইমডিবিটি অধ্যাদেশ পার করে বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজটা শুরু করি। 2001 সালে এসে আমরা ফার্স্ট পেজ শেষ করি, উচ্চ আদালত সেকেন্ড পেজটা করতে পারি নাই। কিন্তু 2001 সাল থেকে বিএনপি ক্ষমতাসীন 5 বছর দেশ চালাইলো। 5 বছরে কিন্তু এই ফাইলটা হাত দেওয়া হয় নাই, বা এই প্রশ্নটা কেউ করে নাই যে ফাইলটা কোথায় গেল, বঙ্গবন্ধুর হত্যার বিচার কাজের ফাইলটা। আবার 2001 সালের পরে যখন বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পাইল, তখন সেই জায়গাটাকে হাত দেওয়া হলো। সরকারের
পরিবর্তন, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন, নীতি নির্ধারকদের পরিবর্তন, এই সবগুলির সাথে সম্পৃক্ত। আমরা এটা গ্রামার খুঁজতে চাইলে কে কোথায় কি এটি নিয়ে আলোচনা করা যাবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমি একদম স্ট্রেইট বলতে চাই এই জায়গাটা রাজনীতির জন্য, দেশের জন্য, রাজনীতিবিদের জন্য, আমলাতন্ত্রের জন্য একটি ভালো জিনিস। সেটা সবাই মিলে এই জায়গাটাকে উৎসাহিত করে আমরা এগোতে চাই। আমরা দুদককে তার মান মর্যাদা অনুযায়ী দাঁড় করাতে চাই, আমরা সহায়ক শক্তি হিসেবে দাঁড়াতে চাই। ডক্টর রিপনের কি মনে হয় যে এই মুহূর্তে যা ঘটছে তাতে প্রমাণ হচ্ছে দুদক আসলে নখদন্তহীন ব্যাঘ্র নয়, তারা আসলে একটি কার্যকর সংস্থা, তাই মনে হয় আপনার? এটা মনে করার কোনো কারণ নাই। যেই দুদক তো একটা প্রতিষ্ঠান, তাই না? এখানে তো ব্যক্তি বদলে যান, কমিশনাররা বদলে যান। এইখানে তো কমিশনে আপনি যদি দেখেন যে সময় আপনার এই যে মানে দুর্নীতির আসাদুজ্জামান মিয়ার যে দুর্নীতির যে প্রসঙ্গগুলো, যেই মুহূর্তে দুর্নীতি থেমে যায়, তখন কিন্তু দুদকের কমিশনার ছিলেন কিন্তু আপনার মানে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার যাকে রাষ্ট্রপতি পদে মানে মনোনীত করেছে মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো আপনার মানে দুদকের কমিশনার ছিলেন। তো সুতরাং এটা আমরা কি করে মানে ভাববো যে আপনার মানে দুদক তার এখন তার মানে নখ এবং দন্ত বিকশিত করতে পারছে অথবা তার এফেক্টিভ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলি, আমার কাছে এটা মনে হচ্ছে সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে দুর্নীতির ব্যাপারে একটা বড় ধরনের মানে একটা বিশ্বব্যাপী একটা মানে আপনার জনমত আছে উইদিন কান্ট্রি। অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে আপনি দেখবেন যে আপনার মানে অনেক মানুষের অনেক সহায় সম্পদ মানে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, এই যে আপনার যে নির্বাচনের নামে যেটা আমিডামি নির্বাচন, সেখানে আমরা কি দেখলাম, সো মেনি এমপিজ, অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি। এটা শুধু আপনি পুলিশের কাছে যাচ্ছেন কেন, অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি। আমি যদি একজন প্রতিমন্ত্রীর নাম বলি, আপনার ডাক যোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী যে কি জুনায়েদ আহমেদ বা জুনায়েদ হোসেন পলক বোধহয় ভদ্রলোকের নাম, ওনার প্রথম হলফনামার মধ্যে ছিল তিনি ধার দেনা করে তিনি নির্বাচনী খরচ এর ব্যাপারটা তার হলফনামার মধ্যে ছিল, অর্থাৎ তাকে দান নিতে হয়েছে, দানের টাকা নিতে হয়েছে এবং ধার করতে হয়েছে। সেই ব্যক্তির যখন এখন শতাধিক কোটি টাকার মালিক হয়ে যান, তার স্ত্রী যখন শতাধিক কোটি টাকার মালিক হয়ে যান, তাই না, মানে আমি একটা সিঙ্গেল উদাহরণ দিলাম, এরকম অসংখ্য জুনায়েদ হোসেন পলক এখন আপনার মানে বিস্তৃত হয়ে আছে আপনার মানে সমাজে, রাজনীতিতে, সরকারে, পার্লামেন্টে, নানান জায়গায়। তো এখন এই লোকগুলো যে সম্পদ বেড়ে গেল, মানে ধার দেনা, মানে সত্যি কথা যারা ধারে বকেয়া নিয়ে বা মানে সত্যি কথা মানে আপনার মানে দানের টাকা নিয়ে যারা এমপি হয়েছিলেন, তাদের কোন আলাদিনের চেরাগ তাদের ঘরের মধ্যে আসলো যেটার ছোঁয়ায় তারা মানে শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন? জি, আমরা সাবেক এমপি জনাব অসীম কুমার উকিল এই ব্যাপারে খানিকটা আলোকপাত করতে পারবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বিষয়ে আরো আলোচনা করবো, এছাড়াও সেন্ট মার্টিন প্রসঙ্গ আসবে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা কথা বলছিলাম কিভাবে রাজনীতিবিদরা সম্পদ আহরণ করে থাকেন, যে অভিযোগ করছিলেন ডক্টর রিপন, সে ব্যাপারে জনাব অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই। একজন রাজনীতিবিদের উদাহরণ সামনে এসেছে, যিনি কলকাতায় নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। সোনা চোরাচালান, আন্তর্জাতিক চোরাচালান চক্র, এবং তার সাথে আবার আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা জড়িত থাকা, তার খুনের পেছনে দীর্ঘ পরিকল্পনা, এগুলো ধীরে ধীরে সামনে আসছে। আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে এটা একজন মাত্র সংসদ সদস্যের বিচ্ছিন্ন একটি চিত্র। বিএনপি বারবারই অভিযোগ করছে যে এটাই আসলে আওয়ামী লীগের সার্বিক চিত্র। সেই অভিযোগে খানিকটা একটু আগে কিন্তু অভিযোগটা করছেও আপনার মানে 14 দলের যে শরিক যিনি দিলীপ বড়ুয়া সাহেব, উনি নিজে বলেছেন যে 80% এমপিজ আর মানে, ফলে এই যে সরকারে থাকা বা আওয়ামী লীগে থাকা এই মুহূর্তে অবৈধ সম্পদ গড়ে তোলার একটা যন্ত্রে পরিণত হয়েছে, এই যে অভিযোগ, এটার ব্যাপারে আপনি কি বলেন? আপনার ধরেন একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্যের হারিয়ে যাওয়া পরে মৃত্যু, অনেকগুলি ঘটনা, মৃত্যুটা এখনো বলছে না কেউ, খুব দুঃখজনক ঘটনা, খুবই নিন্দনীয়। একজন মাননীয় সংসদ সদস্যের এরকম পরিস্থিতি, এটা ভাবাই যায় না আগে। এটা খুব দুঃখজনক বিষয়, নিন্দনীয়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলিতে আমাদের এই ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যেন এইরকমভাবে লোকজন আমাদের সংসদে ঢুকে না পড়ে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো, আপনি যেটা বলছিলেন স্বর্ণ চোরাচালান না বা চোরাচালানি, এই সমস্ত ঘটনার সাথে জড়িত। আজকে যখন আমরা কথা বলছি তখন
আপনার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই সে এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও একজন সম্পাদক মণ্ডলীর সদস্য, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কি বাবু, ওরা যখন গ্রেপ্তার হয়েছে তারপরে যে জায়গাটা ডিবির বরাত দিয়ে সামনে এসেছে সেটা সংসদ সদস্যের পদ নিয়ে কারাকারি, যিনি আছেন তাকে সরিয়ে অন্যরা যেতে চায়, সেখান থেকেই আজকের এই হানাহানির পর্যায়টায় গিয়েছে বলে ডিবির মুখপাত্র যে কথাগুলি বলছে এটা কোনোটাই ফাইনাল কথা না। এই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর বরাত দিয়ে কথাগুলি বা জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদকের বরাত দিয়ে কথাগুলি বলছে ডিবি থেকে আর কি। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না যে চোরা কারবারিতে নিহত হলো না রাজনীতির রোষানলে পড়ে নিহত হলো, সেটার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে কোনোটাই কাঙ্ক্ষিত নয়। ধরেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে সেক্রেটারি মিন্টু অ্যারেস্ট হয়েছে, আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তখন সে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি, অর্থাৎ তাকেও আমি চিনি ৩৫ বছর যাবৎ রাজনীতির মাঠে বড় হওয়া একজন মানুষ। জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে সেক্রেটারি হয়েছে, সে মেয়র ছিল ঝিনাইদহ, সে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বর্তমানে। এই যে পদগুলো উত্তরে আজকের জায়গায় এসেছে, এরকম একটি ঘটনা তাকে আমরা যেটুকু চিনি রাজনীতির মাঠের মিন্টু, তার সাথে সাংঘর্ষিক আবার হতে পারে, সক্ষমতা আমরা রাখিও না, কিন্তু চিহ্নিত করার আগে এই ঘটনাটার তদন্ত শেষ হওয়া, বিচার পর্যন্ত অপেক্ষা করা দরকার বলে আমি মনে করি। তবে কোনোটাই আমাদের মধ্যে কাঙ্ক্ষিত নয়। আপনি বলছিলেন যে সম্পদের মালিক হওয়া রাজনীতিবিদদের, আমি এই জায়গাটাতে প্রথম আলোচনাতেই আমি নিয়ে আসতে চাচ্ছিলাম যে যত দূষণানন্দ ঘোষের জায়গাটা থেকে বেরিয়ে আসা দরকার। আমি রাজনীতিবিদ হিসেবে কোনো ঘটনার দায় দায়িত্ব অস্বীকার করছি না, কিন্তু সমস্ত দায় দায়িত্ব রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিয়ে অন্যরা সব সাধু সন্ন্যাসী ভালো মানুষ, এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে। দায় দায়িত্বটা সকলের আছে, সরকারি দলের আছে, বিরোধী দলের আছে। দেশটা চালায় আমরা, পরিকল্পনা প্রণয়ন করি রাজনীতিবিদরা, বাস্তবায়ন করে আমলাতন্ত্রের জায়গায় সামরিক আমলা, বেসামরিক আমলা আছে। এই যে বিরাট ভলিউমটা, সেই ভলিউমটার প্রতিটা সেক্টরটাকে আমাদের টানা দরকার। এখানে বিএনপি বারবার যে অভিযোগটা করছে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগ এই আমলা, পুলিশ, সেনাবাহিনীকে ব্যবহার করেছে এবং সে কারণেই এরা এতটা দুর্নীতি করার সাহস পেয়েছেন এবং আওয়ামী লীগ চুপ থেকেছে। এই হচ্ছে বিএনপির। এই যে বিএনপি বলতেছিল না যে কিভাবে এত টাকার মালিক হলো, কিভাবে এত টাকার মালিক হলো, সেই প্রশ্নটা সেদিন এসেছে যেদিন ভাঙ্গা সুটকেস ছেঁড়া গেঞ্জির থেকে কোকো 1, কোকো 2, কোকো 3, কোকো 7 পর্যন্ত এসে দাঁড়িয়েছে। কি কোন জাদুর কাঠির ছোঁয়া বলে এসেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজও পাইনি। কিভাবে বিমান ভরে সুটকেস ভর্তি টাকা, গয়না, ডলার এই দেশ থেকে পাচার হয়েছে যাদের হাত ধরে, সেইখান থেকে আলোচনাটাকে নিয়ে আসতে হবে। সারি ধারাবাহিকতা চলছে এখন। অবশ্যই আমরা ডেমোক্রেটিক প্রসেসটাকে আফল করার চেষ্টা করছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, অনেক কিছু এগিয়ে যাচ্ছে। নির্বাচন পদ্ধতিটাকে সুন্দর করার জন্য আমাদের অনেক পদক্ষেপ আছে, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যারা রাজনীতির মাঠে আছে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সেই জায়গাটাতেই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জায়গা থেকে তো বেরিয়ে আসছে, অন্তত চ্যাম্পিয়ন নয়। আমরা এই জায়গাগুলিতে আনছি, পুলিশের সাবেক আইজি বা সাবেক পুলিশ কমিশনার সামনে আসছে, এই জায়গাগুলিকে আমরা অ্যাড্রেস করতে চাই বলেই তো এসেছি। সেই ক্ষেত্রে সকলে মিলে এই জায়গাগুলোকে তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবলমাত্র আমার উপর দায়িত্বটা চাপায় দেওয়া, ডক্টর আসাদুজ্জামান রিপনের বৈতরণী পার হওয়ার কোনো সুযোগ নেই। আমি সেই জায়গাটাতে বলছি, আমি আবারও বলছি যে গুড গভর্নেন্স আমাদের জন্য খুব প্রয়োজন। গুড গভর্নেন্স প্রয়োজন হলে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে, কোনো ইল মোটিভ থেকে আমি বলছি না, পারস্পরিক শ্রদ্ধা ওদের ভিত্তিতে কাজটি করতে হবে। রাতারাতি বিপ্লব করা যাবে না, বিপ্লব করার দেশ বাংলাদেশ নয়। কিন্তু যে 2-3টা স্যাম্পল আমরা সামনে টেনে নিয়ে এসেছি,
জি, সেইগুলি শেষ করে আইনের আসামির কাঠগড়ায় দাঁড় করে আইনের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করে যদি আমরা আগাইতে পারি তাহলে অনেক অনেক দূর এগিয়ে যাওয়া যাবে বলে মনে করি আমি। একজন দর্শক আছেন, তার টেলিফোনটা নিয়ে নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মেহের বলছি চট্টগ্রাম থেকে। জি, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে সংযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন আমরা হয়ে গেল। আবারও সংযুক্ত হলে টেলিফোনটা নেবার চেষ্টা করব। এই ফাঁকে একটা প্রতিবেদন দেখতে চাই, যেমনটা শুরুতে বলছিলাম, সেন্ট মার্টিন নিয়ে বেশ কিছু আশঙ্কা কাজ করছে এবং সেখানে নৌপথে চলাচলে সাধারণ মানুষ যারা সেন্ট মার্টিন থাকেন তারাও বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। মূলত মিয়ানমার থেকে যে অস্থিরতা সীমানা পেরিয়ে এদিকে চলে আসছে, সে কারণে এ নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরব। সীমান্তের ওপারে গোলাগুলি কমার পাশাপাশি নাফ নদী থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজও সরেছে, দ্বীপে পাঠানো হয়েছে পণ্য। এতে আপাতত স্বস্তি ফিরেছে সেন্ট মার্টিন দ্বীপে। তবে নিয়মিত নৌরুট বন্ধ থাকায় এক প্রকার উদ্বেগে রয়েছে দ্বীপটির 10,000 বাসিন্দা। কেননা খাদ্যপণ্য সহ দৈনন্দিন চাহিদা মিটলেও সংকট রয়ে গেছে যাতায়াতে। ফলে চিকিৎসা সহ জরুরি প্রয়োজনে দ্বীপের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সেন্ট মার্টিনে প্রায় 200-এর উপর কি আছে রোগী আছে, তার মধ্যে এমার্জেন্সি রোগী আছে প্রায় 8 থেকে 10 জন। যদি সেন্ট মার্টিনে একটা সিরিয়াস রোগী হয়ে যায়, মানে সেন্ট মার্টিনের হাসপাতালে ডাক্তার আছে বাট কোনো ধরনের সুচিকিৎসার ব্যবস্থা নাই। ইমার্জেন্সি যেমন রোগী নিয়ে আমরা কষ্ট পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা খাদ্যদ্রব্য নিয়ে কষ্ট পাচ্ছি, যাতায়াত নিয়ে কষ্ট পাচ্ছি। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের সহজ ও নিরাপদ পথ নাফ নদী হয়ে নৌ চলাচল। তাতে নদীর মোহনায় 300 মিটারের পথ রয়েছে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা, যেখানে সেন্ট মার্টিনগামী নৌযানে কয়েক দফা গুলি ছোড়া হয় ওপার থেকে। ফলে এখন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট ও শাহপুরীর দ্বীপের পশ্চিম সৈকতকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এই পথকে ঝুঁকিপূর্ণ, সময় ও ব্যয় সাপেক্ষ মনে করছে স্থানীয়রা। চিরচেনা যে পথ, সে পথ বন্ধ হয়ে গেছে। এই জন্য মায়ানমারের তাদের অভ্যন্তরীণ একটা প্রবলেম আমাদের বাংলাদেশে এসে ইফেক্ট করতেছে। বিকল্প ব্যবস্থা বলতে কিছু নেই। আমরা যেগুলো চিন্তা করতেছি আসলে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যার কারণে নাফ নদীর যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা পুনরায় চালু করা দরকার। প্রায় 200 বছর বসতি থেকে আমরা যেখান থেকে আমরা যাতায়াত করছি, আমরা চাই সে রাস্তাটা যাতে এই কূটনীতির মাধ্যমে হোক বা যেভাবে হোক, যে আমাদেরকে যদি এই চলাচলের ব্যবস্থা করবেন। তবে দ্বীপের মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সম্ভাব্য সবকিছুই করা হবে বলছে প্রশাসন। আমাদের সেন্ট মার্টিনে আপনার জানেন বিজিবি আছে, কোস্টগার্ড আছে, পুলিশ আছে, ইভেন নৌবাহিনীর জাহাজও আমাদের পাশে রাখা আছে আর কি। সো সিকিউরিটি কোনো সমস্যা আমাদের নেই। বড় যে ট্রলারগুলো, সার্ভিস ট্রলার আছে, যদি তারা ওয়েদার ভালো মনে করে সাগরের ঢেউ, ঠিক আছে, তারা আসতে পারবে। উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ সহ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ডক্টর রিপন, আপনার কাছে ফিরে আসতে চাই। এ নিয়ে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছুর সাথে এই পুরো এলাকাটা আমরা আমাদের প্রয়োজনে স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেই ব্যাপারটা সামনে আসে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের যে স্বাভাবিক চলাচলের রাস্তা সেটি আর তারা মিয়ানমারের এই পরিস্থিতির কারণে ব্যবহার করতে পারছেন না। এখানে সরকারের তরফ থেকে বা নৌবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে আসলে চিন্তিত হওয়ার মতো তেমন কিছু নেই। আপনার কি মনে হয়? সরকার তো আপনার মানে এটা বলবেই যে চিন্তা কোনো কারণে, চিন্তা কতটুকু খারাপ হলে চিন্তা করতে হবে। ইতিমধ্যে একটা সভরেন কান্ট্রির আমার একটি অংশের মধ্যে আমার দেশের নাগরিক চলাচল করতে নিরাপদ বোধ করছে না, তো তারপর যদি সরকার বলে চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই চিন্তার কারণ আছে। মানুষ, আমার ওই অঞ্চলের লোকজন গুলিবিদ্ধ হচ্ছে, স্বাভাবিক মানে এই যে আপনি তো একটা প্রতিবেদনই প্রকাশ করলেন, এটা কি একটি সার্বভৌম রাষ্ট্রের মানে চিত্র? আমি কার ভয়ে আমি এটা করতে পারছি না? আমার রাষ্ট্রের তরফ থেকে কী ব্যবস্থা? আমি তো কোনো ব্যবস্থা দেখলাম না এখানে, শুধুমাত্র দেখলাম বিজিবির ডিজি সাহেব ওখানে মানে তার ওখানে বা সৈনিকদের বা কর্মকর্তাদেরকে অ্যাড্রেস করেছেন, তাদের সাথে মিট করেছেন, এর বাইরে কিছু কোনো ব্যবস্থা নেই। বাট আমি এটা বলছি না যে আমরা এটা মানে মায়ানমারের সাথে আমরা যুদ্ধে জড়ায় পড়বো, তা না। বিষয়টা কিন্তু মায়ানমার না, বিষয়টা হচ্ছে যে আমাদের সীমান্ত সংলগ্ন যে সমস্যাটি, সেই সমস্যাটা হচ্ছে ওখানে আরাকান আর্মি
যে মানে ট্রাবলটা ওখানে ক্রিয়েট করছে বা মানে তারা যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে তাদের দেশে নিজেদের জান্তা সরকারের বিরুদ্ধে, তার একটা এফেক্ট আমাদের মধ্যে আছে। কারণ আমাদের গভর্নমেন্ট কিভাবে রিয়্যাক্ট করছে, কারণ সেটাও তাদের একটা দেখার বিষয় আছে। আচ্ছা, তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার গভর্নমেন্ট যেটা সেনাবাহিনীর প্রধান বললেন যে মানে প্রস্তুত আছি, তো সরকারের তরফ থেকে আপনার জনগণকে তো আশ্বস্ত করা উচিত। এটা একটা আমার দেশে একটা সভরেন পার্টের একটা ইন্টিগ্রাল পার্ট। সেই জায়গাটাই যদি বাংলাদেশের মানুষ যদি স্বাভাবিক চলাচল করতে না পারে, একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে থাকে, এইখান থেকে জনগণকে ভীতি মুক্ত করার দায়িত্ব তো সরকারের। এবং এই ব্যাপারে আপনার মানে মায়ানমারের সাথে কথা বলা বা ব্যবস্থাগত ব্যবস্থা নেওয়া, এটা একটা দিক। আমি আরেকটা বিষয় যেটা কথাটা বললাম, যেটা মানে অসীম কুমার উকিল দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে যে তিনি কোকো 1, কোকো 2, কোকো 3 অনেক মানে কথা বললেন। কোকো 1, 2, কোকো 3 মানে মালিক ছিলেন আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সরকার মানে তৎকালীন আপনার মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট মামলা করেছিল। ঢাকা শহরে আরাফাত রহমান কোকোর 1 ইঞ্চি জায়গা আছে, একটা বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, কোনো কিছু মানে গভর্নমেন্ট করতে পেরেছে, ফাইন্ড আউট করতে পেরেছে, কোনো অভিযোগ ছিল না। এখন কথা হচ্ছে যে আপনার এইটা যদি আমি মানে আওয়ামী লীগের ঢালাও লোকজনের দুর্নীতি ঢাকার জন্য যদি একটা উদাহরণ টানি, এটা তো মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট খুব মানে ইন্টেনশনালি তারা এই প্রচারণাটা করেছে। তারা এই প্রচারণাটা করেছিল যে ওই যেটা উনি যেটা বলছিলেন যে এগেইন মানে পলিটিক্যাল ফ্যামিলি সেগুলোকে মানে একটা রাজনীতির থেকে তাদেরকে বিযুক্ত করার যে একটা প্রক্রিয়া সেটার মধ্যে ছিল। আমরা যেটা উনি এমপি আনারের কথা প্রসঙ্গে যেটা বলছেন, হ্যাঁ ওনার বক্তব্য উনি ওনার মানে বা ওনার কর্মী ছিল তাদের ব্যাপারে তিনি বলেছেন যে যাদেরকে এখন মানে পলিটিক্যাল লিডার, স্থানীয় পলিটিক্যাল লিডারদেরকে মানে তাদের ওই মামলার মধ্যে আনা যায়। জনগণের মধ্যে তো একটি ধারণা, সেটা হচ্ছে যে আপনার যখন 14 দলের অন্যতম শীর্ষ নেতা দিলীপ বড়ুয়া যখন বলেন যে এই পার্লামেন্টে 80% এমপিজ তারা চোরাচালানির সাথে যুক্ত, সেই বিষয়টা এটা তো নিঃসন্দেহে গভর্নমেন্টকে বিব্রত করার কথা, নিশ্চয়ই করে। আচ্ছা, সেটাকে আড়াল করার জন্য এমন জনগণ তো এটাও ভাবতেছে যে ওইটাকে আড়াল করার জন্য এখন এই ঘটনাটাকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নমিনেশন কেন্দ্রিক আপনার মানে সংঘাত অথবা বিরোধ, সেটার কারণে একটা মানে এটা এখন একটা পলিটিক্যাল মার্ডারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একজন এমপি বাংলাদেশ থেকে গেলেন, তিনি যেভাবেই এমপি হন না কেন, সাংবিধানিকভাবে তো তিনি এমপি। এই এমপি সাহেব গেলেন, বাংলাদেশ থেকে গেলেন, তিনি স্পিকারের পারমিশন নেন না, সরকারকেও বলে যান নাই, চিকিৎসার নামে গেলেন, তারপরে যে তিনি নিখোঁজ হয়ে গেলেন, তারপরে নানাবিধ ঘটনাগুলো আপনারা শুনেছেন। তো এখন এই বিষয়গুলো তো আসলে মানে আপনার যদি এখন ঘটনার সন্দেহ তিল এখন যাচ্ছে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই, তো নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গেলে মনে হবে যে অনেকটি মানে ইন্টার পার্টি ফিউড, একটা মানে কোন্দল এগুলো, কিন্তু আসলে তো সমস্যাটা সেই জায়গায় না। এতদিন দেশের জনগণ জানলো, নিউজ মিডিয়া জানালো, সেটা হচ্ছে যে এইটার সাথে একটা চোরাচালানের ব্যাপার, একটা বড় ধরনের আপনার মানে স্মাগলিং, গোল্ড স্মাগলিং সিন্ডিকেট ছিল। আমরা তো পত্রপত্রিকায় দেখেছি যে বাংলাদেশ থেকে কিভাবে সোনা চোরাচালান হয়, রুট হয়, মানে কয়েক হাজার কেজি স্বর্ণ তো বাংলাদেশের আমাদের মানে আইন প্রয়োগকারী সংস্থাই তারা মানে সিজ করেছে। তার মানে ইটস এ মানে কি বলে ভেরি ইম্পর্টেন্ট রুট, স্মাগলিং একটা রুট ছিল। তো এই রুট দিয়ে তো মানে চোরাচালান যারা করেছে তারা তো আর মানে বায়ুভাবে কেউ করেনি, কোনো ব্যক্তি তো জড়িত ছিল, এবং সেই ব্যক্তির পেছনে নিশ্চয়ই মানে শক্তিশালী ছায়া ছিল। শক্তিশালী ছায়া না থাকলে তো এই কাজগুলো নেই। যদি বেনজিরের কথা বলি আমরা, বা আমরা আসাদুজ্জামানের মিয়ার কথা বলি, আমরা আজিজ আহমদের কথা বলি, এই লোকগুলো এইভাবে এই অন্যায়গুলো করার সুযোগ কীভাবে বলো? বিকজ যে এই সরকার তার অবৈধভাবে ক্ষমতা টিকে রাখার জন্য 14 সালে 18 সালে নির্বাচনের বৈতরণী পার করার জন্য তাদের এরকম করাপ্ট বেনজির আহমেদের মতো লোক দরকার, তাদের করাপ্ট আসাদুজ্জামান মিয়ার মতো লোক দরকার, তাদের করাপ্ট আজিজ আহমদের মতো লোক দরকার। কারণ আজিজ আহমদ ইলেকশন করার আগেই, 18 সালে ইলেকশন আগেই সে বলেছিল যে 47 ইয়ার্সে এত চমৎকার নির্বাচনের পরিবেশ তিনি নাকি দেখেন নাই। তিনি যখন মানে আপনার মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার মানে 73 সালের মানে নির্বাচন, যেটা যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, ওই নির্বাচনটাও আজিজ আহমদের বিবেচনায় মানে খারাপ ছিল, কারণ উনি এর চেয়ে বেটার নির্বাচনের পরিবেশ উনি 2018-তে দেখতেছিলেন। এই যে চামচামি, এই যে মানে আপনার মানে কথাবার্তাগুলো কখন করে? যখন বোথ দ্য পার্টিজ,
সরকার এদের কাছ থেকে সুবিধা গ্রহণ করে, মানে এদেরকে দিয়ে নির্বাচনী বৈতরণী, অবশ্যই নির্বাচনী বৈতরণী পার করে নিয়ে যায়, এবং সরকারের অবৈধ শাসন, জুলুম, দুর্নীতি এইগুলোর বিরুদ্ধে যাতে মানুষের ক্ষোভ যাতে মাথা চারা দিয়ে না ওঠে সেগুলো দমন করার জন্য বাহিনীগুলোকে ব্যবহার করা হয়। তা এই অ্যাডভান্টেজগুলো এরা নিয়েছে। সুতরাং আজকে আপনি যদি মনে করেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার কি আদৌ বেনজিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? ইট ওয়াজ দ্য অর্ডার ফ্রম দ্য হাইকোর্ট। হাইকোর্ট অর্ডার দিয়েছে তদন্ত করার জন্য, সেই তদন্তটা চলছে। সরকার সরকার হ্যাঁ মানে মানে দুদকের তদন্তে সরকার এখন বাধা সৃষ্টি করে নাই, বাট আমরা তো এটাও তো মানে আমার শুনতে পেলাম যে এই দুদকের তরফ থেকে আপনার আরেকজন আপনার মানে পুলিশ কমিশনার যিনি ছিলেন, রিটায়ার্ড পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার দুর্নীতির মানে প্রক্রিয়াটা তদন্ত বন্ধ করে দিয়েছে। এবং শুধু তাই না, সরকার এই দুর্নীতিবাজ কর্মকর্তাটাকে তার রিটায়ারমেন্টের পর আরো 2 বছর এক্সটেনশন দিয়ে কি স্পেশাল কি একটা কি যেন একটা সেল টেল, গভর্নমেন্টের কি সিকিউরিটি সেল টেল, এরকম দুর্নীতিবাজদের যদি সরকার সিকিউরিটি সেল গঠন করে, মানে কি একটা সিকিউরিটি সংক্রান্ত নিরাপত্তা সেল টেল, তাহলে অবস্থাটা মানে বুঝতে পারতেছেন যে রাষ্ট্রের সরকার। আমরা বুঝতে পেরেছি। জনাব উকিল, আপনার কাছে আসতে চাই, যে কথা একটু আগে ডক্টর রিপন বলছিলেন তার সার কথাই, যে মূল সমস্যাটা আসলে নির্বাচন কেন্দ্রিক এবং ক্ষমতা ধরে রাখা হয় না দেখে ক্ষমতা কুক্ষিগত করার জন্যই আসলে এই বেনজির, আজিজ কিংবা আজকে আসাদুজ্জামান রিপন এদের জন্ম। আসাদুজ্জামান রিপন না, আসাদুজ্জামান মিয়া, ক্ষমা করবেন, নামের এতটা মিল। সেন্ট মার্টিনের মানুষগুলো কিন্তু জন্মগতভাবেই প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে। এর মধ্যে ইন্টারভিউ যেটা বলছিল যে অসুস্থতার চিকিৎসা নাই, খাদ্য নাই, এই জিনিসগুলো কিন্তু আমার ধারণা ইন্টারভিউটা আর আগে না, এর মধ্যে গত পরশুদিন কিন্তু সব কিছু গেছে স্পেশাল পথে, জায়গাগুলি কিভাবে করা যায় সেগুলি নিয়ে চেষ্টা করতেছে। মিয়ানমার, নাফ নদী, এই সামগ্রিক পরিস্থিতিটা মোকাবেলা করে সরকার সজাগ দৃষ্টি রাখছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য আর কি। কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন 80% মানুষ সংসদ সদস্য চোরাচালানের সাথে যুক্ত। এখন আমি সংসদ সদস্য ছিলাম আর কি, সেটা তো কনফার্ম হইতে হলে ওনার সাথে কথা বলতে হবে আমার, ছাড়া তো কোনো পথ নাই। তবে উনি তো এই আওয়ামী ক্যাবিনেটে ছিলেন এক সময় আর কি, শিল্পমন্ত্রী দায়িত্বে ছিলেন। আমার ধারণা যে উনি এটার সাথে রিলেটেড আর কি, যে জন্য স্ট্যাটিস্টিক্সটা ওনার কাছে আছে আর কি। না, উনি এমপি ছিলেন না, না মন্ত্রী ছিলেন তো, এমপি না হোক, এমপির তো বাবা হলো মন্ত্রী ছিলেন নাকি না, নিয়ন্ত্রণটা করতে পারছে কি এখানে, তো এমপিদের সাথে তো নিয়ন্ত্রণটা করতে পারছে, সেই ক্ষেত্রে ওনার যোগাযোগটা থাকতেই পারে। এটা প্রশ্নের উত্তরটা তার কাছে দিতে হবে। সরি, এভাবে ঢালাও কথাবার্তা বলা কি মানে প্রোটেস্ট করেন এবার না, আপনারা এগুলি নিয়ে আপনি গবেষণাধর্মী মানুষ, গবেষণাগুলি করে নাকি? গবেষণা করানোর সময় আপনি এই বেনজিরের এই কত সম্পত্তির মালিক হলো এটা আনে নাকি না? আর পুলিশের 3 জন আইজি অভিযুক্ত ছিল 2004 সালের 21 আগস্টে গ্রেনেড হামলায়, 3টা আইজিকে আনেন, ডিজিএফআই ডিজি ছিল না না, আপনি তো যাচ্ছেন একটা লাইন ধরে এক চোখা আঁকে, মানে চোখটা তো 2টা খোলা রাখা, অগ্রসর না হলে আপনি বলতেছেন যেরকম এমপি দেশের বাইরে গেল কি করে স্পিকারের অনুমতি ছাড়া। সংসদ যখন চলে তখন বাইরে যেতে হলে স্পিকারের অনুমতি লাগে, রেড পাসপোর্টে নেয় নাই, সেটা অনেকে নাও নিতে পারে, সেটা তার ব্যক্তি ইচ্ছা। সেখানে তথ্য গোপন করেছেন, সেটা একটা অপরাধ, সেটা ভিন্ন, কিন্তু একেবারেই সেটা আদায় করতে আবার তিনি র্যাবের অফিসকে ব্যবহার করেছেন। না, সেই অপরাধ আমি বলতেছি, প্রথমেই যে জায়গাটার মধ্যে ডক্টর আসাদুজ্জামান রিপন পিন পয়েন্ট করতেছে নাকি, এটা এমপি স্পিকারের অনুমতি ছাড়া গেল কি করে, তখন সাধারণ মানুষ তো আরো বেশি কনফিউজ হতেই পারে। আমি সেখানে বলছি যে যখন সংসদ অধিবেশন চলে তখন একজন এমপি দেশের বাইরে গেলে স্পিকারের অনুমতি প্রয়োজন হয়। মানে তথ্য বিভ্রাটগুলি যদি এইভাবে আমরা লাগাইতেই থাকি একই, তাহলে তো সংকটটা তীব্রতর হবেই। আর এই যে আমলাতন্ত্র কি, এই আমলাতন্ত্র তো 75 বাংলাদেশের রাজনীতিতে এই আমলাতন্ত্র দিয়ে তো বিএনপিটা গঠিত হয়েছে। আজকে বিএনপির প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট ধরেন ময়মনসিংহ যাবে, তখন প্রিন্সিপাল সেক্রেটারি ফোন করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তো বলতে হয়েছে যেরকম প্রেসিডেন্ট সাহেব যাবে
একটা নাগরিক সমাবেশের আয়োজন করেন, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলি থাকবে। সেই শ্রেণী পেশার মানুষগুলিকে এনে মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠকটা করায় দেওয়ার মধ্য দিয়ে দল গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছে। পরবর্তী সময়ে এসপিডিসিরা বসে দলটা গঠন করেছে। সেই থেকে আমলাতন্ত্রকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করে দল গঠন প্রক্রিয়াটা চলছিল, যা আজও আমরা মুক্ত করতে পারিনি। আমি এটা বিশ্বাস করি, খুব কমন কথা, যে আমলাতন্ত্রের কাজ হলো সরকারি দল যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচির বাস্তবায়ন হবে। সরকার যে কর্মসূচি গ্রহণ করবে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের আলোকে একটা কর্মসূচি গ্রহণ করবে একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় বাস্তবায়নের দায়িত্বটা আমলাতন্ত্রের। এটা বিরোধিতা করাটা তাদের কাজ নয়। জি, কিন্তু একান্ত বিশ্বস্ত অনুগত ভৃত্য হইতে হবে তা না। ডিসি সাহেব যদি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে যায় আর এসপি সাহেব যদি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে যায়, তখন তো দলটা থাকে না, আমলাতন্ত্রটাও থাকে না, প্রশাসনটা ভেঙে তছনছ হয়ে যায়। ব্যক্তিগতভাবে দুইটা লোক লাভবান হয়, এসপি আর ডিসি। সেখানে সবাই মিলে এই জায়গাটাকে হ্যান্ডেল করা দরকার, জন্য কোনো অর্থেই কোনো কিছু বাইরে চলে না যায়। একটা প্রসঙ্গে আসতে চাই ডক্টর রিপন, সেটা হচ্ছে আপনাদের যে দলে বেশ কয়েকজনের পদোন্নতি ঘটলো, আরো ভালো পদ গঠন হলো। তো সেখানে একটা প্রশ্ন অনেকে তুলেছেন যে এই প্রক্রিয়াটা আসলে হয়েছে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তে এবং এখানে আসলে দলীয় ফোরামে আলোচনা হয়নি। যেহেতু আপনারা গণতন্ত্রের কথা সবসময় বলেন, সেক্ষেত্রে দলের ভেতরে গণতন্ত্রের চর্চা কেন হয় না? জনাব মঞ্জুর, আমি আপনাকে একটা কথা বলতে চাই। প্রথম বললেন যে অনেকে বলে, এই অনেকে কে? এই অনেক একটা, দিস ইজ এ ভেগ টার্ম, একটা নিউজ নাম প্রকাশ না, এগুলো দিস আর অল ভেগ টার্মস। আমি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের মতন পলিটিক্যাল পার্টিতে যে প্র্যাকটিসটা হয়, যেটা আমি বহু বছর যাবত দেখে আসছি, আওয়ামী লীগের কাউন্সিল যখন হয়, বিএনপির কাউন্সিল যখন কি হয়, আমরা কি করি, আমাদের কাউন্সিলররা, ডেলিগেটরা আমাদের পার্টি প্রধানের প্রতি তাদের পুরো নিরঙ্কুশ আস্থার সমর্থন ব্যক্ত করেন টু ফর্ম দ্য আদার কমিটি। এটা কি গণতান্ত্রিক বলে মনে হয় আপনার? ওয়েল, আমি এ কাইন্ড অফ গণতন্ত্র তো বটে, কারণ আপনার ডেলিগেটরা, কর্মকর্তারা যদি আপনার প্রতি আস্থা রাখে, আজকে আপনি সঞ্চালনা করছেন, আপনার প্রতিষ্ঠান আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে একটা কোর্স, মানে যে আপনি কথার প্রসঙ্গে আমাদের কথা তুলছেন বা শুনছেন বা এরপরে আরেকটা প্রশ্ন করবেন, নিশ্চয়ই এভরিথিং ইজ নট প্রেসক্রাইবড বাই ইউর মানে ম্যানেজমেন্ট। তাহলে আপনার প্রতি তাদের আস্থা আছে বলেই আপনি সঞ্চালন করছেন আমাদের সাথে। তেমনি একটা পলিটিক্যাল পার্টি, তখন তার কর্মীরা, তার নেতারা, মানে ডেলিগেট কাউন্সিলররা, তারা যদি তার সংশ্লিষ্ট মানে নেতৃত্বকে, মানে শীর্ষ নেতৃত্বের কথাই বলছে, আই এম টকিং অ্যাবাউট শেখ হাসিনা, আই এম টকিং অ্যাবাউট বেগম খালেদা জিয়া, তাদের প্রতি যদি তার দলের নেতা কর্মীরা যদি নিরঙ্কুশ আস্থার সমর্থন ব্যক্ত করেন, ইউ হ্যাভ নাথিং টু সে। কারণ এটা তো গণতান্ত্রিক পদ্ধতি, তারা তো সেটাই বলেছেন। আচ্ছা, যে আপনি বাকি কমিটি গঠন করার দায়িত্ব আপনার, পুনর্গঠন, গঠন ইত্যাদি এভরিথিং। এই যে আওয়ামী লীগ, বিএনপিতে যে প্রেসিডিয়াম মেম্বার অথবা আপনার মানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার নিয়োগ হয়, তাই না, এটা মানে কার সাথে কনসালটেশন করে শেখ হাসিনা তার দলের প্রেসিডিয়াম, মানে দুটো দলে, আমি বলছি শেখ হাসিনা কার সাথে কনসালটেশন করে তিনি প্রেসিডিয়াম বলছেন, যে এটা আপনাদের দলের সংসদের কাছে বিএনপি তো তাই। এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের তাদের নেতা কর্মীরা সেটাকে এম্পাওয়ার্ড করেন। বেগম খালেদা জিয়ার প্রতি যেই আস্থা নেতা কর্মীরা থ্রো কাউন্সিল এম্পাওয়ার করেছেন তাকে, একইভাবে আমাদের দলে দুটো পদ নির্বাচিত হয়, চেয়ারপারসন অ্যান্ড সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুটো পদ নির্বাচিত হয়। এবং চেয়ারপারসনের অনুপস্থিতি, গঠনতন্ত্রে ক্যাটেগরি গেলে বলা আছে সিনিয়র ভাইস চেয়ারম্যান উইল অ্যাক্ট অ্যাজ লাইক অ্যাজ চেয়ারম্যান। সুতরাং বেগম খালেদা জিয়া, আপনি এই প্রক্রিয়ার মধ্যে কোনো সমস্যা দেখেন? আমি কেন, এটা কি মানে দলের কেউই অসীম কুমারকে যদি আর কিছু যোগ করার থাকে? আমাদের অর্গানাইজেশনগুলি একই ধরেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির, এটার বৈশিষ্ট্যটা, প্যাটার্নটা কিন্তু একই রকম। অর্থাৎ আমরা পলিটিক্যাল ইয়েতে ডেফিনেশনে বলি কি মাল্টি ক্লাস অর্গানাইজেশন, দিস ইজ নট ক্লাস অর্গানাইজেশন। মাল্টি ক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিকটা হয়তো এরকমই। আমরা ধীরে ধীরে জায়গাটা তৈরি নিয়ে এসছি, আমরা সমস্ত সিদ্ধান্তের বার দলীয় প্রধানের কাছে দিয়েছি, এবং উনি অ্যাকর্ডিংলি সেই কাজটা উনি বুঝবেন, যার সাথে যেটা আলোচনা করা দরকার, কথা বলা দরকার, সে জায়গাটা। এবং এটি গঠনতন্ত্রের মধ্যেই পড়ে। আমরা নিয়মিত একটা জায়গায় আপনাদের ঐক্যমত্য পাওয়া গেল তাহলে? না, নিশ্চয়ই না, এটা আমরা প্র্যাকটিস করি এইভাবে। আরেকটা কথা মঞ্জুর, আমি আপনাকে এখানে একটা শেষ করে দেয় প্লিজ। আমাদের ভরা যৌবনের রাজনীতির একটা বড় স্লোগান ছিল, যখন আমার নেত্রী সভাপতি হয়েছে আওয়ামী লীগ, তখন একটা বড় পোর্শন বলেছিল,
রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার চাই বলেছিলেন। বলেছিল। সাংঘাতিকভাবে মাঠ গরম করে এক পক্ষে নিয়ে গেছিল, ফাইনালি এটা টিকে নেয়, মার খেয়ে গেছে। রক্তের উত্তরাধিকারটাই ইমোশন বলেন। আজকের মতো আসলে একদমই সময় নেই। আপনাদের দুজনকেই ঈদ মোবারক, এবং দর্শক আপনাদেরকেও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।